সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার প্রথম পাঠের ব্যাকরণ এবং ব্যাকরণের আলোচ্য বিষয় খুব সুন্দর করে বুঝেছি এবং এর ভিতর অসংখ্য তথ্য উপাত্ত দিয়ে বুঝেছি। যারা এক পাঠটা দেখেননি দয়া করে এক পাঠটা দেখুন, তাহলে এর দুই পাঠটা দেখুন। আর যারা দুই পাঠে এসেছেন তাদেরকে অভিনন্দন। আমি এই দুই পাঠে আলোচনা করব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বা মরফোলজি সম্পর্কে। এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কিভাবে উৎপত্তি হয়েছে এবং কিভাবে আপনি মনে রাখবেন, এর ম্যাগনেটিক থিওরি দেব। প্রথম কথা দেখুন, যে শব্দ তথ্য এর আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব, আর এই রূপতত্ত্বের প্রথম কথা এই পটা মনে রাখবেন, তাহলে আপনি শব্দতত্ত্ব মানে রূপতত্ত্ব, রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব, এইটা তো। আর এই রূপতত্ত্বের পটা আপনি সবসময় মনে রাখবেন, এই হলো মূল কথা। দুই নম্বর কথা দেখুন, এখানে মরফোলজি, এই মরফোলজির পিটা আছে, এই পিটা মূলত এই প এর উল্টো রূপ হলো পি। দেখুন কত মজা। তাহলে আপনি যদি রূপতত্ত্ব মানে মরফোলজির এটা যেহেতু মাঝে আছে, এটা কোথায় আছে? মাঝে আছে, তাহলে এই শব্দটা কি আছে? মাঝে আছে। আপনি এরকম মনে রাখার একটু আনুমানিক চিন্তা চেতনা রাখবেন। দেখুন আপনাকে যদি বলা হয় এখানে লেখা আছে, এখানে যদি আপনাকে বলা হয় ধ্বনিতত্ত্বের ইংরেজি কি ফোনোলজি এবং শব্দতত্ত্ব রূপতত্ত্ব কি মরফোলজি, তাহলে দেখুন এর ভিতর তো পি আছে, তাহলে পিটা আছে প্রথম, কিন্তু এই রূপতত্ত্বের এটা মাঝে আছে, এটাও আছে কোথায়? মাঝে। এইভাবে মনে রাখবেন, তাহলে একটু মনে রাখলে আপনি এমসিকিউ আকারে প্রশ্ন যদি জটিলতা হয় আপনি 100% উত্তর করতে পারবেন। তাহলে আমরা প্রথম আলোচ্য বিষয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের মূল বিষয়টা জানলাম। তাহলে এই সংজ্ঞাগুলো আমি না বলে আমি মূল তথ্য যেগুলো অনেক জানা দরকার সেই তথ্যগুলো আমি ব্যাখ্যা করছি, আপনারা আর এই সংজ্ঞাগুলো একবার দেখে নেবেন। এখানে রূপতত্ত্বের প্রধান দুটি শাখা রয়েছে, এর ভিতর একটা আছে আধ্যাত্মিক রূপতত্ত্ব বা ইনফ্লেকশনাল মরফোলজি। এই ইংরেজি কথাগুলো মনে রাখবেন। এই আধ্যাত্মিক মানে হচ্ছে, মূল কথা হচ্ছে শব্দের মূল অর্থ কোনো পরিবর্তন নেই, যে শব্দের মূল অর্থ, এই কথাটা মনে রাখবেন। এই আধ্যাত্মিক রূপতত্ত্ব মানে হলো শব্দের, যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, যেমন যাই, যাচ্ছি, গেছি, এর মূল শব্দ কিন্তু যা। এখানে আর একটু কথা মনে রাখুন, এই যে এখানে কিন্তু একটা বর্ণ, এখানে একটা বর্ণ, ন্যূনতম দুইটা বর্ণ নেই একটা শব্দ গঠন হবে এবং সেটা একটা অর্থ থাকতে হবে, অর্থ না হলে হবে না। যেমন আপনাকে যদি বলা হয় এই অটা কিন্তু একটা মাত্র কি, অটা মাত্র একটা মাত্র বর্ণ, এই এর কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু এই শব্দটা যদি অন্য কোনো শব্দের আগে বসে তখন এটা অন্যরকম অর্থ প্রকাশ করে। যেমন যদি বলা হয় মানে অকাজ, এখানে যদি বলা হয় আপনাকে অকাজ বলা হয়, তাহলে মূল শব্দ কিন্তু এর আগে এটা বসে আবার নিজের অর্থ প্রকাশ করছে, এটা মূলত ব্যবহার হয়েছে উপসর্গ হিসেবে। তাহলে একটা বর্ণ হয়েও অন্য একটা শব্দের আগে বসে উপসর্গ হিসাবে, এটা অবশ্যই শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এবং দুই নম্বরে যে এখানে বলা আছে উপসর্গ বা প্রত্যয় রূপে, অর্থাৎ ডেরিভেশনাল মরফোলজি। এই ডেরিভেশনাল মরফোলজি আপনার উপসর্গ এবং প্রত্যয় রূপে আসবে, এখানে নতুন নতুন শব্দ গঠন করবে এবং এই উপসর্গ এবং এই উপসর্গগুলো আপনি কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখার অসংখ্য নিয়মগুলো আমি একটু নিচে দেখাচ্ছি, পরে দেখুন। এখানে দেখুন মনে রাখার কৌশল, এই যে রূপতত্ত্বর এর এই রটা দেখতে আসলে কিসের মতো? এই শব্দের ব এর মতো, তার মানে যে শব্দের ভিতর রূপের এই রটা আসলে বর মতো দেখতে, তার মানে যেটা রূপতত্ত্ব সেইটি মূলত কি শব্দতত্ত্ব। এই যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। আর যাই হোক না কেন আপনি একটা কথা মনে রাখবেন, এই শব্দ তত্ত্বের ভিতর শব্দ কথাটা সবসময় মনে রাখবেন, মানে যে শব্দের ভিতর আপনি শব্দ কথাটা দেখতে পাবেন সেটা চোখ বুঝে আপনি এই শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হবে, আর আপনি এই পটা মনে রাখবেন। এখন আমি মূল বিষয় আলোচনা করি। দেখুন এখানে এক নম্বরে লাল কালি দিয়ে দেখানো হয়েছে যে শব্দ, আপনি যেখানে শব্দ কথাটা দেখবেন সেটা 100% আলোচনা হবে আপনার এই শব্দ তত্ত্বের ভিতরে। তাহলে দেখুন আপনাকে শব্দ কথাটা মনে রাখতে হবে। এখানে এই যে শব্দ কথাটা আছে যেভাবে থাকুক না কোনো, 3 নম্বরে দেওয়া আছে আপনারা এই পদ কথাটা মনে রাখবেন। দেখুন পদের প্রথম অক্ষর কি? প। আসলে এই পটা দেখতে কিসের মতো বলুন? এই পটা দেখতে মূলত এই রূপতত্ত্বের পর মতো। তাহলে দেখুন এরকম কৌশল আপনি মনে রাখতে পারবেন। রূপতত্ত্বের ভিতর কি আছে? প আছে, এই পদের প্রথম অক্ষর কি আছে? প। তাহলে আপনার এটা 100% রূপতত্ত্ব। রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব। আর এই পদ যে 5 প্রকার, এই 5 প্রকারটা আপনাকে মনে রাখতে হবে। যেমন আমরা জানি যে বিশেষ্য পদ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর একদম শেষে আমি এই অব্যয় পদটা দিয়েছি। কেন দিয়েছি এটা পরে ব্যাখ্যা করছি। তাহলে আপনি যদি এই পদ যে 5 প্রকার, এই 5 প্রকার আলোচনা হবে কিসের ভিতর? 100% শব্দ বা রূপতত্ত্ব। আর পদের প্রথম অক্ষর কি? প। তাহলে দেখুন কত মজা। এবং এরপরে আছে অনুসর্গ বা কর্মপূর্ববচনীয়। এই কর্মপূর্ববচনীয় শব্দটা মনে রাখবেন এবং এই অনুসর্গটা মনে রাখবেন। দেখুন কর্মপূর্ববচনের ভিতর কি আছে? প আছে। যেহেতু প আছে, প মানে কি? আমি বারবার বলছি, যেহেতু প আছে তাহলে প মানে কি? এই রূপতত্ত্বের প। এই জন্য প কথাটা মনে রাখবেন। তাহলে যেখানে এই কর্মপূর্ববচনীয় বলবে যে কর্মপূর্ববচনীয় ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের ভিতরে। আর এই কর্মপূর্ববচনীয়ের আরেক নাম হচ্ছে অনুসর্গ।
তাহলে অনুসর্গগুলো আপনাকে মনে রাখতে হবে। এই অনুসর্গ যখন আমি আলোচনা করব, আমি সব মিলে অনুসর্গ আপনাকে 50টা অনুসর্গ দেব। এই 50টা অনুসর্গ মনে রাখলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এই শব্দগুলো অনুসর্গ। যেমন এখানে অনুসর্গ আছে, যেমন অনুসর্গ আছে হতে থেকে চেয়ে, তারপরে বই, ব রসই বই, যেগুলো ব্যতিক্রম অনুসর্গ আছে। যেমন আমি বই আছে, বিনা আছে, এইগুলো হলো অনুসর্গ। এইগুলো কি অনুসর্গ? এই অনুসর্গগুলো আপনাকে জানতে হবে। আর এইরকম ব্যতিক্রম অনুসর্গ আমি টোটাল অনুসর্গের আলোচনায় 50টা দিব, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই শব্দ অনুসর্গ যখন আসবে দেখুন পুরো একটা শব্দই হচ্ছে, তাহলে এটা শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বের ভিতর আলোচনা। যেমন আমি বই তুমি ছাড়া বাঁচি না, এখানে এই বই বলা হয়েছে, তাহলে এরকম শব্দ হলে সেটা হবে অনুসর্গ বা কর্ম প্রবচনীয়। এখানে যে শব্দ আছে এই 28 নম্বর অনুজ্ঞা ভাব পুরকার ভেদ, এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং অনুজ্ঞা পদের পুরকার যে পদ কথাটা আছে এরকম থাকলে এই শব্দগুলো হবে কিসের ভিতর? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ভিতর আলোচনা শব্দ। এই যে উপসর্গ, দেখুন এই উপসর্গের এখানে কি আছে? প। তাহলে উপসর্গ কিসের ভিতরে আলোচনা হবে? বলুন এই উপসর্গ 100% এই রূপতত্ত্বের ভিতরে। যেহেতু রূপতত্ত্বের প আছে, উপসর্গ কি আছে? প। এরকম মনে রাখার কৌশলটা মনে রাখেন। আর এখানে একটা মজার তথ্য দিই, আমি এই উপসর্গ মূলত প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। বাংলা উপসর্গ, আমাদের খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি, এবং সংস্কৃত উপসর্গ আছে 20টি, এবং ফার্সি উপসর্গ আছে 10টি। এই টোটাল 51টা উপসর্গের বাইরে আমি আরো উপসর্গ দেব, আমি টোটাল উপসর্গ দেব 80টি। আপনি যদি 80টা উপসর্গ জানতে পারেন তাহলে আপনি হাজার হাজার নতুন শব্দ তৈরি করতে পারবেন, এবং সেই তৈরি করে আপনার শব্দ চয়ন এবং আপনার বলার ভাষার মনোমুগ্ধতা আপনি বৃদ্ধি করতে পারবেন। এবং কিভাবে করবেন? এই যে 80টা উপসর্গ, আমি শুধু আপনাকে 80টা উপসর্গ দেব না, আমি একদম ছন্দ করে দিব, যাতে আপনি এক বেদ দেখলেই এই সব উপসর্গের পুরকারভেদ সহ আপনি দেখতে পারবেন এবং নিজের মতো নিজে বাংলা সাহিত্যের নতুন শব্দ চয়ন করতে পারবেন। তার নমুনা আমি একটু দেখাচ্ছি, সামান্য একটু দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বাংলা উপসর্গ নিয়ে এখানে আলোচনা করছি। সামান্য পুরকারভেদে শব্দ আছে যে 80টা উপসর্গ দিব, আপনাকে সব বিশ্লেষণ দেবো। এবং দেখুন খাঁটি বাংলা উপসর্গ 21টি ছন্দে ছন্দে শিখুন। এখানে আমি খুব সুন্দর করে ছন্দটা লিখছি, দেখুন। আশা ইতি আন কুবি পাতিরাম আপনি সবার সুখদ হা উনোয়ার অজগাওনা। এই যে আমি ছন্দ করে লিখছি, এই 21টা উপসর্গ যদি আপনি একবার মনে রাখেন, এবং ছন্দ কিভাবে মনে রাখবেন, তখন আপনি এই ভিডিও কত দেখবেন, আপনি শীট নাম্বার এই 4 দেখতে পারবেন। ভিডিও 4 দেখলে এখানে উপসর্গ সম্পর্কে একদম ক্লিয়ার হবেন। শুধু নতুন শব্দ তৈরি করবেন, তাহলে এই শব্দগুলো যেখানে আসবে সেটা শব্দ তত্ত্বের ভিতর। এই আপ কথাটা যেখানে আসবে সেখানে শব্দ তত্ত্ব। এই যে অ কথাটা আমি কেবল আগে বোঝাচ্ছি, একটা শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে, সেইটা হবে শব্দ তত্ত্বের। সেটা হলো শব্দ। এইরকম আপনাকে বাংলা দেব, ইংরেজি দেব, সংস্কৃতি দেবে এবং ইংরেজি দেব। অসাধারণ ব্যাখ্যা এখানে অর্থ দিয়ে অর্থ বোঝানো হয়েছে, এবং আপনি অসংখ্য, এবং আপনি এটা এত কিছু জানবেন এবং ছন্দ করে ব্যাখ্যা করে বিশ্লেষণ। এই যে এখানে দেখুন সংস্কৃত শব্দ থেকে বাংলা শব্দ কিভাবে তৈরি করবেন তার দুর্দান্ত ব্যাখ্যা দেওয়া আছে। আপনি এই শীটে আসলে বিস্তারিত পারবেন, এবং অসংখ্য ছন্দ কবিতা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও 4-এ এই অংশটা আপনারা পাবেন, বিস্তারিত পাবেন। তাহলে আপনারা এই ছন্দটা পড়লে উপসর্গ ক্লিয়ার হবেন। তাহলে আমি মূল আলোচনায় আসি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 43 নম্বরে দেখানো হয়েছে প্রকৃতি ও প্রত্যয়। তাহলে দেখুন এই প্রকৃতি প্রথম অক্ষর কি? প, এবং প্রত্যয়ের প্রথম অক্ষর কি? প। তাহলে দেখুন মনে রাখার কত কৌশল আমি শিখেছি, ভালোভাবে মনে। তাহলে এই যে রূপতত্ত্ব কি আছে? প। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় কিসের ভিতরে আলোচনা হবে? 100% শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। আর এই কথা দুটো মনে রাখলে ইজি। এই ধাতু কথাটা মনে রাখবেন, ধাতু হবে শব্দ বা এই কিসের ভিতর? রূপতত্ত্বের। এখন এই ধাতু আপনি ক্রিয়ামূল কেন দেবেন? আসলে এই ধাতু কথাটা মানে হচ্ছে ক্রিয়ামূল। ধাতু শব্দের ভিতর মূল শব্দটা কি আছে? এর ভিতর আছে ক্রিয়া, মূল কথাটা আছে। তাহলে দেখুন এই যে এর ভিতর যে ক্রিয়া আছে, এই ক্রিয়াটা কিসের ভিতর আলোচনা? অবশ্যই এই 5 প্রকার পদের ভিতর আলোচনা। তাহলে ধাতু মানে ক্রিয়ামূল, আর এই ক্রিয়ামূল মানে হচ্ছে পদ 5 প্রকারের ভিতরে যে কোনো একটা। তাহলে 100% এটা হবে আমাদের কিসের আলোচ্য বিষয়? শব্দ বা রূপতত্ত্ব। এইভাবে আপনি গভীরভাবে একটু চিন্তা করুন। এখানে 45 নম্বরে দেখানো হয়েছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক মূলত আপনার যে টিটা, খানা, খানি, গাছাগাছি, এই শব্দগুলো পদাশ্রিত নির্দেশক। তাহলে এই শব্দগুলো যখন বসবে একটা শব্দের পরে, তাহলে এই শব্দটা অবশ্যই আপনার কি হবে? শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বের ভিতর আলোচনা হবে। আপনি এগুলো মনে রাখবেন। দেখুন আরো কত মজার, এই যে পদাশ্রিত প্রথম অক্ষর কি আছে? প। তাহলে প মানে কি? রূপতত্ত্ব প। একদম ইজি কথাটা, এইভাবে মনে রাখবেন। এখানে প্রত্যয় বলা হয়েছে, এখানে লিঙ্গ বলা হয়েছে। লিঙ্গ তা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক কিভাবে তৈরি করে সেই কথা বলা হয়েছে। যেমন আপনাকে যদি বলা হয় একটা শব্দ নির্কৃত লিঙ্গ পরিবর্তন হয়, যেমন বলা হয় যদি আপনাকে বলা হয় মানব, তাহলে মানব বলতে সব মানুষ বোঝাচ্ছে, কিন্তু এই মানবী যদি স্ত্রীলিঙ্গ করা হয় তাহলে এই শব্দের নিচে কি করা যায়? মানবী দীর্ঘিকার যুক্ত করে এটি
মানবীয় অর্থাৎ গুণবাচক বিষয় বোঝানো হয়েছে। তাহলে এইরকম রূপ পরিবর্তন হয় লিঙ্গে। এছাড়া যে কোনো সরাসরি শব্দের ভিতর পরিবর্তন হইতে পারে, সেটা হলো আপনার এই লিঙ্গ পরিবর্তন। তাহলে লিঙ্গ মূলত একটা শব্দ নিয়েই আলোচনা হয়, এই জন্য মূলত আপনার এই শব্দ তত্ত্বের ভিতর আলোচনা হয় এই লিঙ্গ পরিবর্তন। এবার দেখুন 50 নম্বরে আপনাকে বলা হয়েছে অনুবন্ধ ইত বা ইক প্রত্যয় সম্পর্কে। এখানে মজার কিছু তথ্য দেবো, খুব মনোযোগ দিয়ে দেখলে আপনি এই অনেক তথ্য এখানে পাবেন। দেখুন এই অনুবন্ধ মূলত বলা হয় চিঠিপত্র দেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা লিখি না জনাব বা স্যার, এই জনাব কথাটা লিখি জনাব, জনাব বা স্যার, এইভাবে চিঠিপত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুসজ্জিত করি, এই অংশকে বলা হয় ব্যাকরণের মূলত অনুবন্ধ। আর ইত এবং ইক প্রত্যয় সম্পর্কে মজার কিছু তথ্য দিচ্ছে। এই ইক প্রত্যয়টা আগে একটু বুঝুন। এই ইক প্রত্যয়ের প্রথম হলো ইক। আসলে এই ইক প্রত্যয়টা কিভাবে গঠিত হয়েছে? এই ইকের রস্বইতি মূলত হলো রস্যিকা এবং শেষে কি আছে ক। তার মানে যে শব্দের ভিতরে এই ইক কথাটা থাকবে সেটি প্রত্যয় হিসেবে শব্দ, নতুন শব্দ গঠন করবে। এবং কিভাবে এটা আপনারা দেখুন। এবং আপনি যদি এই ইক প্রত্যয়, এই মজার তথ্য এখন আমি যেভাবে বুঝাবো এইভাবে যদি আপনি আয়ত্ত করেন, তাহলে ইংলিশে যখন আমি পার্টস অফ স্পিচ বুঝাবো, অর্থাৎ শব্দ থেকে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানবেন। এবং বাংলায় এখানে সামান্য একটু কথা বলবো, যখন আমি এই বিশেষ্য পদ থেকে বিশেষণ পদ কিভাবে রূপান্তর করতে হয় বিস্তারিত বোঝাবো, তখন আপনারা ব্যাকরণে পাণ্ডিত্য অর্জন করার মতো আপনারা জ্ঞান পাবেন ইনশাল্লাহ। তাহলে এইখানে আমি জাস্ট বলছি, প্রথম কথা আমি এইখানে বুঝাচ্ছি। এখানে প্রথম হলো এই বিশেষ্য শব্দটা এইখানে নিলাম। যে কোনো আপনি একটা শব্দ নিন, সেই শব্দটা মনে করুন আপনি নেন হলো সমাজ। সমাজ একটা শব্দ নিলাম, আমরা কি নিলাম? সমাজ কথাটা নিলাম। খুব মনোযোগ দিয়ে দেখুন এই সমাজ, এই সমাজ শব্দটা কি? এটা হলো বিশেষ্য পদ। এই বিশেষ্য পদকে আমরা এই বিশেষণ রূপান্তর করবো। তার বিশেষণ রূপান্তর করার একটা মজার কৌশল হলো, যে কোনো বিশেষ্য শেষে যদি আপনি এই ইক প্রত্যয় যুক্ত করেন বা এই রস্যিটাও হয়ে যাবে কি এই বিশেষণ পদ হবে। তাহলে দেখুন আমরা একদম শব্দের শেষে কি দিলাম? এই রস্যিকার দিলাম এবং শেষেরটা কি দেবো? ক দিব। এই রস্যিকার ক যেহেতু ইক প্রত্যয় দিলাম, এর আদি স্বরগম হিসেবে সবসময় মনে রাখবেন এর আগে একটা আদি স্বরগম হিসেবে আকার আসবে। তাহলে সমাজ থেকে হয়ে গেল কি সামাজিক। আপনি সামাজিক কথাটা কিন্তু ভুল হয়ে যাবে, সামাজিক আকার দিয়ে করতে হবে। যেহেতু ইক প্রত্যয় যুক্ত হলে শব্দের শুরুতে আদি স্বরগম হিসেবে আকার আসবে। তাহলে সমাজ হলো বিশেষ্য আর সামাজিক শব্দটি বিশেষণ। দেখুন কত মজা। আপনাকে যদি বলা হয় সংস্কৃত, দেখুন ভালোভাবে খেয়াল করুন, সংস্কৃত কথাটা লিখলাম এবং এই শব্দটা আপনি শুদ্ধভাবে উচ্চারণ এবং বলার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আজকে দূর করবেন। দেখুন এই শব্দটা লিখলাম সংস্কৃত, এই শব্দটা মূলত হলো কি বিশেষ্য। এই বিশেষ্য শব্দকে আপনি এটা সংস্কৃত বলতে পারেন, এটা উচ্চারণের কোনো ভুল নাই। যখন আপনি অন্যরকম বলবেন তখন এটাকে কিভাবে বলবেন? প্রথম কথা হলো ইক প্রত্যয় আমরা যুক্ত করব। তাহলে আমরা প্রথম হলো রসিকার, এই শেষে একদম শেষে রসিকা দিলাম এবং শেষে কি দেবো? ক দেব, এইটা দিলাম। আর এই রস্যিকার এবং ক দেওয়ার কারণে এই শব্দের শুরুতে আদি স্বরগামী হিসেবে এটা কি আসবে? আকার আসবে। তাহলে এটা হয়ে গেল কি সাংস্কৃতিক। আপনি সংস্কৃতিক বলতে পারবেন না, কারণ সংস্কৃতিক বললে এই আদি স্বরগামের আকার কিন্তু আপনি দেন নাই। আপনি যদি সংস্কৃতিক বলেন এটা কিন্তু আপনার ভুল উচ্চারণ হবে। কেন? এখানে ইক প্রত্যয় যখন যুক্ত হবে তখন এই আদি স্বরগামের আকার দিতে হবে। তাহলে আপনাকে বলতে হবে সাংস্কৃতিক, আকার দিয়ে বলে উচ্চারণ করতে হবে। আপনি সংস্কৃতিক কথাটা বললে ভুল হবে। তাহলে আপনারা আজ থেকে পরিষ্কার হলেন। যেমন আপনাকে যদি আরেকটা শব্দ যেমন বলে হয় পরিবেশ, এই পরিবেশ শব্দটি হলো বিশেষ্য। ভালোভাবে খেয়াল করবেন, এই পরিবেশ শব্দটি বিশেষ্য। এটাকে আমরা কি বানাবো? এটা বিশেষণ বানাবো। তাহলে নিয়ম হলো একদম শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত করব, রসিকার দেব আর শেষে ক দিলাম। যেহেতু রসিকার এবং ক দিলাম তাহলে এর আদি স্বরগাম হিসেবে পুরোভাবে একটা কি আসবে? আদি স্বরগাম হিসেবে আকার আসবে। তাহলে হয়ে যাবে পারিবেশিক। তাহলে এইটা হলো শুদ্ধ। আর আপনি যদি বলেন পরিবেশিক, ওইটা হলো অশুদ্ধ। তাহলে আপনি যখন ইক প্রত্যয় দেবেন আদি স্বরগাম হিসেবে কি দেবেন? আকার দেবেন। যেমন এখানে আরেকটু কথা বলি, যদি বলা হয় সাহিত্য, ভালোভাবে খেয়াল করুন এখানে কি লিখলাম? আমি সাহিত্য কথাটা লিখলাম। এই সাহিত্য কথাটা হলো আপনার বিশেষ্য, সাহিত্য শব্দটা বিশেষ্য। আর বিশেষ্য মনে রাখার একটা কৌশল আপনাকে শেখায়, যে শব্দের শেষে মনে রাখবেন, যে শব্দের শেষে এই জ ফলা থাকে, যে শব্দের শেষে তয়াকারে তা থাকে এবং যে শব্দের শেষে এই জ অন্তের জ এবং রেপ থাকে, এই শব্দগুলো বিশেষ্য হয়। এই শব্দগুলো কি হয়? এই শব্দগুলো বিশেষ্য হয়। তাহলে এইটাকে আমরা বিশেষণ রূপান্তর করব, এই বিশেষণে রূপান্তর করব। তাহলে নিয়মটা হলো কি? একদম শব্দের শেষে রসিকার দেব এবং তার শেষে এটা কি দেব? ক দেব। আর যেহেতু দিলাম এই রসিকার এবং ক দেওয়ার পরে এর পুরোভাবে একটা আদি স্বরগাম আসবে আকার। এর তো আকার রয়েছে, তাহলে তো দেওয়ার দরকার নেই। তাহলে এটা হলো সাহিত্যিক। দেখুন এইরকম আপনি হাজার হাজার
অর্থাৎ এই বিশেষ্য থেকে বিশেষণ শব্দ রূপান্তর করতে পারবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইক প্রত্যয় সম্পর্কে আপনারা ক্লিয়ার হবেন। এইভাবে আমি যখন প্রত্যয় সম্পর্কে বোঝাবো তখন আপনারা সবিস্তারে এবং বিশুদ্ধ শব্দ আপনারা লিখবেন এবং বিশুদ্ধ শব্দ উচ্চারণ করবেন, সব কৌশল জানবেন। এই ভিতর কত তথ্যপত্র আমি দিচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। এই জন্য দয়া করে আমাদের এই তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে একটু দেখুন। এরপরের অংশে আসি। এই অংশে দেখুন 53 বলা হয়েছে সমাস। আপনি এই সমাস কথাটা মনে রাখবেন। এখানে মজার একটা মনে রাখার কৌশল দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। এই দন্ত স আসলে এই শব্দের তালব্য স এর একই উচ্চারণ মনে আছে। তাহলে দেখা যাচ্ছে যেটা তালব্য স সেটা কি আছে, দন্ত স। তাহলে উচ্চারণগত দিক থেকে একই মনে আছে। তাহলে যেটা শব্দ সেটা কিসের ভিতরে আলোচনা হবে, সমাস। এই সমাসের প্রথম অক্ষর কি, দন্ত স। এই দন্ত স আসলে কিসের মতো উচ্চারণ হয়, তালব্য স গোষ্ঠী বর্ণের ভিতর। তাহলে এই সমাস কিসের ভিতরে আলোচনা হয় বলুন আপনি, এই শব্দ। দেখুন এইরকম কৌশলে একটু ধরে রাখতে পারলে আপনার এমসিকিউ পরীক্ষায় যেভাবে আসুক আপনি 100% আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর এখানে দেখুন শব্দ দ্বিতীয়, এখানে তো শব্দ কথাটা আছেই, সুতরাং এটার শব্দ তত্ত্বের ভিতরে আলোচনা হবে। এখানে দেখুন, এখানে 63 নম্বরে দেখানো হয়েছে কি, এখানে দেখা যাচ্ছে পক্ষ এবং পুরুষ। ভালোভাবে খেয়াল করুন, এই পক্ষের প, এই পুরুষের প। পক্ষের প পুরুষের প দেখতে আসলে কিসের মতো, এই আপনার রূপতত্ত্বের এই প এর মতো। তাহলে আপনি এরকম মনে রাখেন যে পক্ষ এবং পুরুষ কিসের ভিতরে আলোচনা হয়, রূপতত্ত্বের ভিতর। বচন বলতে একটা শব্দই আছে। যেমন আপনাকে যদি বলা হয় গাছ, এই গাছ মূলত একটা শব্দ নেই, আপনাকে বচন বোঝাবে। আর যদি বলা হয় অর্থাৎ গাছগুলো বা বৃক্ষারাজি, তখন গাছ বা বৃক্ষ বলা যদি হয় তাহলে একটা শব্দ নিয়ে আপনাকে বচন নির্ণয় করতে বলবে। তাহলে গাছগুলো বা বৃক্ষারাজি এইরকম শব্দ পরিবর্তন হবে এক বচন বহু বচনে। এই যে ধাতু কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি যে ধাতু মানে হলো ক্রিয়ামূল, মানে এই শব্দের ভিতর যেহেতু ক্রিয়া 5টি পদের একটি, তাই এটা মনে রাখবেন যে ধাতুগণ। এখানে আরো মজার তথ্য দিছি, দেখুন অসম্পূর্ণ ধাতু, ব্যাকরণে অসম্পূর্ণ ধাতু আছে কয়টি, 5টি। ভালোভাবে খেয়াল করুন, এখানে আ, আসো, নহ, বর, থাক, এই 5টা আপনি মনে রাখবেন। এটাকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। এখন একটু খেয়াল করুন, এখানে আ কথাটা আছে, এইটা যেহেতু আ বলা হয়েছে একটি বর্ণ, যখন একটা বর্ণ বলা হবে তখন এটা চলে যাবে আপনার কিসের ভিতর, এটা 100% আপনার এই ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা হবে। একটি বর্ণ হলে, এখানে আমি বর্ণ সম্পর্কে সবিস্তারে কথা বলেছি। এবং যেই আটা যখন আপনাকে বলা হবে একটি ধাতু, এই ধাতু মানেটা কি, এই ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। আর এই ক্রিয়া কিসের ভিতর, ক্রিয়া 100% আপনার এই যে 5টি পদ আছে, এই 5টি পদের একটা হচ্ছে আপনার এই ক্রিয়াপদ, এই 5টির একটা পদ আছে ক্রিয়া। তাহলে ধাতু মানে ক্রিয়ামূল। তাহলে এই অসম্পূর্ণ ধাতু কথাটা আছে, এই কারণে এই আটা মূলত হবে কিসের ভিতর, শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। এইভাবে আপনাকে গভীরভাবে কথাটা বুঝতে হবে। তাহলে ধাতু কথাটা থাকলে আপনার কিসের ভিতর হবে, শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। আর আপনি অবশ্যই অসম্পূর্ণ ধাতু এই 5টি মনে রাখবেন, আ, আসো, নহ, বর, থাক। আর এখানে অজ্ঞাত মূল ধাতু, এই যে ধাতু কথাটা আছে অজ্ঞাত মূল ধাতু, এই হের কথাটা মনে রাখবেন। এই হের হলো সবসময়, এই হের সর্বদা আপনার অজ্ঞাত মূল ধাতু। দেখুন কত গভীরভাবে গবেষণা করে সেটা লিখছি। এবং পরের নাম্বার দেখুন আপনার কারক এবং বিভক্তি। কারক বিভক্তি যেখানে আসবে সেটা আপনি মনে রাখবেন এই শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। কারণ কারক বিভক্তি একটি ক্রিয়াপদের সাথে আরেকটি ক্রিয়াপদের সম্পর্ক বোঝায়। তাহলে এক পদের সাথে আরেকটি পদ, এখানে পদ কথাটা থাকলে 100% কি হবে, পদ কথাটা থাকলে আপনার এই শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বের ভিতরে আলোচনা হবে। এই কারক নির্ণয় আমি খুব ইজিভাবে বুঝাবো। আপনি বলবেন কি ব্যাপার, কারক এত সহজ, আগে কেন শিখলাম না। আপনি এইভাবে আত্মমনোমুগ্ধকর বাণী করবেন। এবং দেখুন এই যে কারক যে প্রকার আছে 6 প্রকার, এই 6 প্রকার আমি একটা আলাদা করে দিয়েছি সম্প্রদান কারক। যখন এই যে একটা নাম দেওয়া আছে সম্প্রদান, এই সম্প্রদান মানে কি, অবশ্যই কারকের একটা প্রকার, তার মানে আপনি কারকের সবগুলো মনে রাখবেন। শেষে আপনি অব্যয়পদ, অব্যয়পদ ও এবং আর, আরো আছে অসংখ্য অব্যয়পদ আছে, এইগুলো সবসময় কি হবে আপনার 100% মনে রাখবেন। এগুলো শব্দ বা রূপতত্ত্ব। এখানে অব্যয় আছে, যেহেতু অব্যয় কথাটা বলা হয়েছে, তা অব্যয় কিসের ভিতরে আলোচনা হয়, এই যে 5 প্রকার পদ, এই পদের এক প্রকার হচ্ছে কি অব্যয়। সেই অব্যয়টা হবে 100% আপনার কি শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। কিন্তু এই ওটা যখন অব্যয় বলা হবে তখন শব্দ তত্ত্ব। আর ওটা যদি শুধু একটি মাত্র বর্ণর কথা বলা হবে, এই ওটা বর্ণ কথা বলবে আর ওটা অব্যয় কথা বলবে, এই কথাটা মনে রাখবেন। অব্যয় কথা বললে ওটা হলো শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব, আর ওটা যখন বলবে যে একটি বর্ণের ভিতরে, তখন এটা 100% আপনার ধ্বনি তত্ত্বের ভিতরে আলোচনা হবে। এই ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা হবে এবং কি জন্য হয়, এখানে সব তথ্যগুলো আমি এইখানে দিচ্ছি। আপনারা পার্ট 1 দেখুন, তাহলে আরো ক্লিয়ার হবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পার্ট 2 দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আর যারা পার্ট 1 দেখেননি, আগে এই 1 পার্টটা দেখে নিন। আর যারা 1, 2 পার্ট দেখছেন তাদেরকে আহ্বান করছি, আপনি এই পার্ট 3 দেখার আহ্বান জানাচ্ছি।